where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, আমি স্নেহাংশু চৌধুরী, ভৌতবিজ্ঞানের শিক্ষক, অক্রমণী এসি ইনস্টিটিউশন। তো ছাত্রছাত্রী তোমরা সকলেই ভালো আছো। এই লকডাউন পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ, তোমাদের পঠন পাঠনেরও একটু অসুবিধা হচ্ছে। তাই মালদা জেলা প্রশাসন এবং মালদা শিক্ষা দপ্তরের এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে, টেলি ক্লাস, যেখানে মালদার বিভিন্ন সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ তোমাদের বিভিন্ন বিষয়ে পড়ানোর জন্য এগিয়ে এসেছে। তো আমি আজকে তোমাদের নবম শ্রেণীর পরমাণুর গঠন এই অংশটা পড়াবো। ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করা যাক। আগের দিন তোমাদের সমরেশ স্যার রাদারফোর্ডের পরমাণুর মডেল পর্যন্ত পড়িয়েছিলেন। তো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে পরমাণুর গঠন সম্পর্কে বোরের স্বীকার্য। বোরের স্বীকার্য, তিনি রাদারফোর্ডের পরমাণুর মডেলে যে ত্রুটিগুলো ছিল সেটাকে সংশোধন করার জন্য তিনি কিছু মতবাদ বা স্বীকার্য দিলেন। তো তার প্রথম যে স্বীকার্যটা ছিল, 1 নম্বর স্বীকার্য, তিনি বলছেন ইলেকট্রন যেগুলো আবর্তন করছে একটা নিউক্লিয়াসের চারধারে, সেটা কেবলমাত্র নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলি বৃত্তাকার পথে আবর্তন করবে। এটা তার প্রথম স্বীকার্য। তাহলে কি বলেছেন? আমি ইলেকট্রনকে ই দিয়ে সূচিত করছি। তাহলে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চার ধারে কেবলমাত্র কতকগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করে। এটা ছিল তার প্রথম স্বীকার্য। আবার বলছি, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারধারে কেবলমাত্র কতকগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করে। অর্থাৎ ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে কতকগুলো নির্দিষ্ট পথেই আবর্তন করবে। যেহেতু বৃত্ত বলা হচ্ছে, তার ব্যাসার্ধ থাকবে, তাহলে প্রত্যেকটা কক্ষপথের জন্য ব্যাসার্ধটাও কিন্তু নির্দিষ্ট হবে। 2 নাম্বার, তিনি বলছেন যখন কোনো ইলেকট্রন একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করবে, সেই নির্দিষ্ট কক্ষপথে থাকাকালীন ইলেকট্রন শক্তি গ্রহণ করবে না, শক্তি বর্জন করবে না। অর্থাৎ ইলেকট্রনের শক্তি যে কক্ষপথে থাকবে, সেই কক্ষপথে থাকাকালীন নিজের ইচ্ছামতো ও কিন্তু যে কোনো কক্ষপথে জাম্প করে যেতে পারবে না। তাহলে তার নেক্সট স্বীকার্য, নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন
থাকাকালীন শক্তি গ্রহণ বা বর্জন করবে না। অর্থাৎ প্রতিটি কক্ষপথের শক্তি নির্দিষ্ট। সুতরাং এই নির্দিষ্ট শক্তির কক্ষপথকে সুস্থিত কক্ষপথ বলে। অর্থাৎ যেটা বলতে চাইছে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো যখন কক্ষপথে থাকাকালীন শক্তি গ্রহণ বা বর্জন করবে না, অর্থাৎ যে ইলেকট্রন যে কক্ষপথে আছে সেই ইলেকট্রন সেই কক্ষপথে থাকাকালীন শক্তি গ্রহণও করবে না, বর্জনও করবে না। অর্থাৎ প্রতিটি কক্ষপথের শক্তি কি নির্দিষ্ট। সুতরাং এই নির্দিষ্ট শক্তির কক্ষপথকে সুস্থিত কক্ষপথ, অর্থাৎ প্রত্যেকটা কক্ষপথের শক্তি নির্দিষ্ট। এই নির্দিষ্ট শক্তির কক্ষপথকে আমরা কি বলবো? সুস্থিত কক্ষপথ। এটা হচ্ছে তার স্বীকার্য, কিন্তু তার সাথে আমাদের আরও কিছু ব্যাখ্যা আছে। তাহলে আরও কিছু ব্যাখ্যা বলতে কি, তিনি এটাকে সুস্থিত কক্ষপথ বলা হলো। এই সুস্থিত কক্ষপথকে বলা হচ্ছে শক্তি স্তর। শক্তি স্তর মানে যে কক্ষপথে যে ইলেকট্রন আছে, ইলেকট্রনের শক্তি আমরা ক্যালকুলেট করব। ইলেকট্রনের শক্তি যা হবে সেই কক্ষপথের শক্তিও কিন্তু তাই হবে। অর্থাৎ ইলেকট্রনের শক্তি ইকুয়াল টু কী হবে? সেই কক্ষপথের শক্তি। এবং তিনি আরও বললেন, আমরা জানি যে রাদারফোর্ডের সেখানে বলা হয়েছে 7টা কক্ষপথের কথা, যেটা কে এল এম এন ও পি কিউ, 7টা কক্ষপথ। তিনি সেই কক্ষপথকে একটা নাম্বার দিয়ে সূচনা করলেন 1 to 7। এই যে নাম্বার দিয়ে সূচনা করলেন সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এবং নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যাবে, মানে 7 নম্বর কক্ষপথ যেটা থাকবে তার শক্তি কিন্তু সবচেয়ে বেশি, আর যে 1 নম্বরে থাকবে সেই কক্ষপথের শক্তি কিন্তু কম। অর্থাৎ দূরত্ব যত বাড়বে কক্ষপথের শক্তির মানও তত বৃদ্ধি পাবে। তাহলে এখানটা সেই কথাগুলো আমি একটু সংক্ষেপ আকারে লিখছি। প্রতিটি সুস্থিত কক্ষপথকে শক্তি স্তর বলে। শক্তি স্তর বলে। শক্তি স্তর বলে অর্থাৎ নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের শক্তি সেই কক্ষপথের শক্তি রূপে বিবেচিত হবে। কক্ষপথগুলিকে কে এল এম এন ও পি কিউ এর পরিবর্তে সংখ্যা দিয়ে
সূচিত করেন, যাকে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n দিয়ে সূচিত করা হয়। n দিয়ে সূচিত করা হয় কি রকম? আমরা কি কি দেখলাম? k, l, m, n, o, p, q। n যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যা হয়, k মানে 1, l মানে 2, m মানে 3, n মানে 4, এটা 5, এটা 6, এটা 7। তার মানে 7টা কক্ষপথকে নাম্বার দিয়ে সূচিত করা হলো এবং তার সাথে বলা হলো কেটা নিউক্লিয়াসের কাছে থাকবে, কিউটা নিউক্লিয়াসের দূরে থাকবে। অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কম, তার মানে সেটা নিউক্লিয়াসের কাছে। মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান বেশি, সেটা নিউক্লিয়াস থেকে দূরে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে n এর মান যত বেশি হবে সেই কক্ষপথের শক্তি তত বেশি হবে। তাহলে কক্ষপথের শক্তির ক্রম কি হবে? শক্তির ক্রম। তাহলে সব থেকে বেশি কিউ, পি, ও, এন, এম, এল, কে। এই হচ্ছে আমাদের শক্তির ক্রম। 1 নম্বর কক্ষপথের শক্তি সবচেয়ে কম, কিউ যেটা 7 নম্বর কক্ষপথ তার শক্তি বেশি। এইটা হচ্ছে তার দ্বিতীয় যে স্বীকার্য ছিল তাকে ব্যাখ্যা করলে এই জিনিসটা পাওয়া যায়। অর্থাৎ আমরা যেটা জানতে পারলাম যে ইলেকট্রন যখন আবর্তন করবে কক্ষপথে, সেই কক্ষপথে থাকাকালীন তার শক্তিটা থাকবে নির্দিষ্ট। সেই কক্ষপথগুলোকে বলা হবে শক্তিস্তর। শক্তিস্তর বলতে এক একটা কক্ষপথকে বোঝাবে। তাদেরকে কি দিয়ে সূচিত করা হলো? একটা নাম্বার দিয়ে, যে নাম্বারটাকে বলা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যার মান 1 থেকে 7 পর্যন্ত থাকবে। 1 নম্বরের যে কক্ষপথ সেটা নিউক্লিয়াসের কাছে, 7 নম্বর যেটা কক্ষপথ সেটা সব থেকে দূরে থাকবে। এবং আরও বললেন নিউক্লিয়াস থেকে n এর মান যত বেশি হবে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে n এর মান যত বাড়তে থাকবে কক্ষপথের শক্তি তত বেশি হতে থাকবে। অর্থাৎ 7 নম্বর কক্ষপথের শক্তি 1 নম্বর কক্ষপথের শক্তির থেকে বেশি হবে। এটা তার দ্বিতীয় স্বীকার্য। ঠিক আছে? 3 নম্বর স্বীকার্য, ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে শক্তি বর্জন করে আসে, আবার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে শক্তি গ্রহণ করে যায়। আবার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে শক্তি গ্রহণ করে যায়। এটা বর্জন, এটা গ্রহণ। কথাটার অর্থ কি?
ধরে নাও একটা ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে আছে, তার শক্তি হচ্ছে E1। ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তর যাবে, ধরলাম আমি সেটা 3 নম্বর কক্ষপথ, যার শক্তি হচ্ছে E3। আমরা 2 নম্বর স্বীকার্যে পড়লাম যে 3 নম্বর কক্ষপথের শক্তি 1 নম্বর কক্ষপথের শক্তির থেকে বেশি। তার মানে 1 নম্বর থেকে 3 নম্বরে যদি যেতে হয়, ইলেকট্রনটাকে বাইরে থেকে শক্তি নিতে হবে, তবেই ও কোথায় যাবে? 3 নম্বর শক্তি স্তরে জাম্প করবে। তার মানে কতটা শক্তি নিবে? ততটাই নিবে এই দুটোর মধ্যে ডিফারেন্স যতটা। তাহলে সেটা কি? E3 মাইনাস E1, এইটা হচ্ছে শক্তির ডিফারেন্স। তার মানে এই পরিমাণ শক্তি ও বাইরে থেকে কি করবে? এই পরিমাণ শক্তি, ডিফারেন্স যা হবে, এই পরিমাণ শক্তি বাইরে থেকে নিবে। সেম একই রকম, যদি 3 নম্বর থেকে 1 নম্বরে আসে, তাহলে 3 থেকে 1 যে ডিফারেন্সটা হবে সেই পরিমাণ শক্তি বর্জন করে ও কিন্তু আবার 1 নম্বর কক্ষপথে ফিরে আসবে। অর্থাৎ যে পরিমাণ শক্তি গ্রহণ বা বর্জন করবে ওকে বাইরে থেকে দিতে হবে। বাইরে থেকে দিলাম, উচ্চতরে গেল, আবার উঁচু থেকে নিচে ফিরে আসবে, সেই পরিমাণ শক্তি ও কি করবে? বর্জন করে দিবে। এইভাবে ইলেকট্রন শক্তি গ্রহণ বা বর্জনের মাধ্যমে নিজের কক্ষপথকে পরিবর্তন করে। অর্থাৎ নিজের ইচ্ছা হলো উচ্চতায় গেলাম, ইচ্ছা হলো নিম্ন শক্তি স্তরে আসলাম, সেটা কখনোই হবে না। এই যে 3টা জিনিস পড়লে, এবার আমি তোমাদেরকে প্রজেক্টরের মাধ্যমে টোটাল জিনিসটা আরেকবার বলবো। দেখো, প্রজেক্টরে একটা পরমাণুর গঠন দেখানো হয়েছে। প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রন রাখা আছে। প্রথম স্বীকার্য, এটা নিউক্লিয়াস, এটা ইলেকট্রন, এইগুলো সব বৃত্তাকার কক্ষপথ দেখানো আছে। তার প্রথম স্বীকার্য ইলেকট্রনগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের। দেখো, নিউক্লিয়াস থেকে এটাকে যদি কেন্দ্র ভাবে, এটার ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ, প্রত্যেকের ব্যাসার্ধ নির্দিষ্ট নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। তাহলে টোটাল যে স্বীকার্যটা ছিল প্রথম স্বীকার্য, সেই স্বীকার্যটা প্রথমে বললাম। এবার কি বলা হচ্ছে? যখন আবর্তন করবে শক্তি শোষণ, শক্তির বর্জন করবে না। তার মানে এই কক্ষপথে বা এই কক্ষপথে ইলেকট্রন আবর্তন করছে, এই আবর্তন থাকাকালীন শক্তির শোষণ বা বর্জন করবে না। এই প্রত্যেকটা কক্ষপথকে বলা হচ্ছে সুস্থিত কক্ষপথ এবং এইগুলোকে বলা হচ্ছে শক্তি স্তর। এবং সেখানে আমি বললাম তাদেরকে একটা নাম্বার দিয়ে সূচিত করা হয়েছে, যাকে আমরা n বলি। n মানে হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। দেখো, 1 2 3 4 5 6 7 নাম্বার আর দেখানো হয়নি, 6 পর্যন্তই দেখানো আছে। তার মানে নিউক্লিয়াস থেকে এর দূরত্ব বেশি, নিউক্লিয়াস থেকে এর দূরত্ব কম, দূরত্ব কম শক্তি কম, দূরত্ব বেশি শক্তি বেশি। লাস্ট যে স্বীকার্যটা ছিল সেখানে বলা হচ্ছে কি, ইলেকট্রন যখন উচ্চ কক্ষপথে যাবে তখন এনার্জি নিবে, অ্যাবজর্পশন মানে নেবে। যখন উঁচু থেকে নিচুতে আসবে তখন ইমিশন হবে, মানে ত্যাগ করবে। তার মানে এখানে যেতে চাইছে, তার মানে এই ইলেকট্রনকে ততটাই শক্তি নিতে হবে যতটা নিলে ও 4 নম্বরের সমান হবে। আবার এটা কততে আছে? এটা আছে হচ্ছে আমাদের 4 নম্বর। 4 থেকে 1-এ ফিরবো। 4-এর ইলেকট্রনকে ততটাই শক্তি বর্জন করতে হবে যতটা শক্তি বর্জন করলে ও 1 নম্বরে ফিরে আসতে পারে। এটাই হচ্ছে আমাদের বোরের পরমাণুর মডেল, যেটা রাদারফোর্ডকে সংশোধন করার জন্য তিনি দিয়েছিলেন। এবার যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। খুব গুরুত্বপূর্ণ জিনিস পারমাণবিক ক্রমাঙ্ক। পারমাণবিক ক্রমাঙ্ক কি বলছে? বলছে একটা মৌল, তার যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে 1 একক ধনাত্মক আধানযুক্ত যতগুলি কণা থাকবে তার সমষ্টিকে বলা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। আর তোমরা আগেই পড়েছো, ধনাত্মক আধানযুক্ত কণা বলতে নিউক্লিয়াসে কে আছে? প্রোটন। তার মানে পারমাণবিক ক্রমাঙ্ক ধনাত্মক আধানযুক্ত কণা বলতে কাকে বোঝাচ্ছে? প্রোটন সংখ্যা। অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক একটা পরমাণুর নিউক্লিয়াসের মোট প্রোটন সংখ্যাকে সূচিত করে। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক বলতে কি বোঝাচ্ছে? কোনো
মৌলের পরমাণুর মোট প্রোটন সংখ্যাকে সূচিত করে। কোন মৌলের পরমাণুর মোট প্রোটন সংখ্যাকে সূচিত করে। আবার আগের দিন তোমাদের সমরেশ স্যার বলেছে যে আমাদের পরমাণু কিন্তু নিস্তরিত। কেন? নিউক্লিয়াসে যতগুলো ধনাত্মক আধানযুক্ত প্রোটন থাকবে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলো ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন থাকবে। তার মানে মোট যতগুলো প্রোটন বলছি, তাহলে নিউক্লিয়াসের বাইরেও ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে। তার মানে পারমাণবিক ক্রমাঙ্ক বলতে কাকে বোঝাচ্ছে? নিউক্লিয়াসের মোট প্রোটন সংখ্যা ইকুয়াল টু নিউক্লিয়াসের বাইরের মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে আমি এটা একটু সংক্ষেপে লিখছি, পারমাণবিক ক্রমাঙ্ক ইকুয়াল টু নিউক্লিয়াসের মোট পি দিয়ে প্রোটন লিখলাম, প্রোটন সংখ্যা ইকুয়াল টু নিউক্লিয়াসের বাইরে মোট ই দিয়ে ইলেকট্রন সংখ্যা। তার মানে পারমাণবিক ক্রমাঙ্ক প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যাকে সূচিত করে একটা মৌলের পরমাণুর ক্ষেত্রে। প্রশ্ন হচ্ছে এই ক্রমাঙ্কটা আমাদের কি কাজে লাগবে? ক্রমাঙ্ক যদি জানা না থাকে তাহলে সেই মৌলের সঠিক গঠনটা আমরা জানতে পারবো না। অর্থাৎ সেখানে ইলেকট্রনগুলো কিভাবে অ্যারেঞ্জমেন্ট করে বসে আছে সেইটা কিন্তু ক্রমাঙ্ক যদি না জানি আমাদের পক্ষে কিন্তু বলা সম্ভব হবে না। তার মানে আমাকে ইলেকট্রনটা আগে জানতে হবে, তার জন্য আমার ক্রমাঙ্ক দরকার। আবার আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়ায় সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন অংশগ্রহণ করে। তার মানে ইলেকট্রন যেহেতু পারমাণবিক ক্রমাঙ্ককে সূচিত করে, তার মানে ইলেকট্রন সংখ্যা যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে একটা মৌলের পরমাণু ক্রমাঙ্ক পরিবর্তিত হচ্ছে। তার মানে একই মৌলের বা দুটো ভিন্ন মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক কখনোই একই হবে না। আমাদের পৃথিবীতে মানে টোটাল ইউনিভার্সে ধরে নিচ্ছি আমি পৃথিবীতেই বা এখনো পর্যন্ত আমাদের 120+ মৌল আবিষ্কার হয়েছে, প্রত্যেকটা মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা। যেহেতু এটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তার মানে পারমাণবিক ক্রমাঙ্ক যদি পাল্টে যায় মৌলের রাসায়নিক ধর্মও কিন্তু পরিবর্তিত হবে। অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্কের পরিবর্তন মৌলের রাসায়নিক ধর্মেরও পরিবর্তন হবে। তোমাদের সিলেবাসে পারমাণবিক ক্রমাঙ্ক 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ করতে হবে। এটা 9 এবং 10 সিলেবাসের জন্য 1 থেকে 20 পারমাণবিক ক্রমাঙ্ক। সেক্ষেত্রে আমি এখানটা তোমাদেরকে 1 থেকে 20 পারমাণবিক ক্রমাঙ্ক লিখে দিচ্ছি, তোমাদের মুখস্থ করতে হবে। তার সাথে আমি একটা শর্ট ট্রিক্স বলছি, মানে একটা কবিতার মতো বলবো, সেই কবিতাটা তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু সেটা করতে সুবিধা হবে। তো আমি সেই পারমাণবিক ক্রমাঙ্ক 1 থেকে 20 আমি এখন দেখাচ্ছি। হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লুরিন 9, নিয়ন 10। আবার বলছি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন 1 থেকে 10। তো পরপর তোমাকে লিখতে হবে। তো তার জন্য আমি মুখে একটা কবিতার বলতে বলছি। সেটা কি? হাই হ্যালো এলআই লিথিয়াম লিসন, হাই হ্যালো লিসন। নেক্সট, বেরিলিয়াম, বোরন, কার্বন, BBC নিউজ চ্যানেল জানো, BBC। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন।
তাহলে বিবিসি নিউজ অন ফ্রাইডে নাইট। তাহলে আবার বলছি, হাইড্রোজেন মানে হাই, হ্যালো, লিসন, বিবিসি নিউজ অন ফ্রাইডে নাইট। যোগ করলে দেখবে সবার প্রথম এবং কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয়। কবিতাটা মনে রাখবে, 1 থেকে 10 মুখস্থ নেমে যাবে। ঠিক আছে, নেক্সট। সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20। এটা হচ্ছে পরবর্তী 11 থেকে 20। আবার বলছি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই 10টা 11 থেকে 20। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রেও আমাকে কবিতা একটা মনে রাখতে হবে। কবিতাটা কি? না মাঙ্গে আলসি, না মাঙ্গে আলসি, PS फेर से क्लीन, आर माने आर्गन, पटाशियम, कैलशियम, आरे काका। आबार बोलছি, ना मांगे आलसी, ना मांगे आलसी, PSCL तार माने होच्छे फिर से क्लीन, आरे काका। ताहले कविताटा आरेकबार बोले दिচ্ছি, টোটালটা हाई, हेलो, लिसन, BBC न्यूज ऑन फ्राइडे नाइट, आरे ना मांगे आलसी, फेर से क्लीन, आरे काका। এই কবিতাটা মনে রাখবে, 1 থেকে 20 খুব সহজে তোমাদের মুখস্থ হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক 1 থেকে 20। মনে রাখবে, পারমাণবিক ক্রমাঙ্ককে মৌলের স্বকীয় ধর্ম বলে, কারণ পারমাণবিক ক্রমাঙ্ক পরিবর্তিত হলে মৌলের রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয়। ঠিক আছে, এর মধ্যেই তোমাদের আরেকটা সংখ্যা বলবো, সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা, তাহলে প্রথমে পড়লাম পারমাণবিক সংখ্যা, এবার বলবো হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যাটা কি? ভর সংখ্যা হচ্ছে পরমাণুর যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে। তাহলে প্রোটন এবং নিউট্রনের মোট যোগফল, সেটাকেই আমরা কি বলবো? ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কি? কোনো মৌলের পরমাণুর মোট প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি, তাকেই আমরা কি বলবো? ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা সমান কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এই দুটোর সমষ্টিকে আমরা কি বলবো? যোগফল। তাহলে প্রোটন প্লাস নিউট্রনের মোট সমষ্টি, সেটাকেই আমরা কি বলবো? ভর সংখ্যা। এখান থেকে তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন দেয় যে ভর সংখ্যার সাথে পারমাণবিক ক্রমাঙ্কের সংখ্যা সম্পর্ক কি। তাহলে সম্পর্কটা কিভাবে আসে দেখো। তাহলে এখানটা ভর সংখ্যা লিখলাম, ধরে নাও এটাকে আমি এ দিয়ে সূচিত করলাম। প্রোটন, প্রোটন দিয়ে পারমাণবিক ক্রমাঙ্ককে সূচিত করা হয়, তার মানে প্রোটনের পরিবর্তে আমি লিখতে পারি পারমাণবিক ক্রমাঙ্ক, যেটাকে জেড দিয়ে সূচিত করি, প্লাস নিউট্রন সংখ্যা। তার মানে আমি যদি নিউট্রন সংখ্যা বার করতে চাই, তাহলে n ইকুয়াল টু কি লিখব? এ থেকে জেড বাদ দিয়ে দেব, অর্থাৎ ভর সংখ্যা থেকে পারমাণবিক ক্রমাঙ্ক বাদ দিয়ে দেব, তাহলে আমি কি পেয়ে যাব? নিউট্রন সংখ্যা। এইটা তোমাদের পরীক্ষায় দেওয়া হয় যে ভর সংখ্যার সাথে পারমাণবিক ক্রমাঙ্কের সম্পর্কটি প্রতিষ্ঠা করো। তাহলে লিখবে ভর সংখ্যা সমান কি, সেখানে পারমাণবিক প্রোটনকে লিখে দিবে পারমাণবিক ক্রমাঙ্ক, ভর সংখ্যা থেকে পারমাণবিক ক্রমাঙ্ক যদি বাদ দিই তাহলে আমরা কি পাবো? নিউট্রন সংখ্যা। দেখো পারমাণবিক ক্রমাঙ্ক, প্রোটন আর ইলেকট্রন সংখ্যা জানলাম,
ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা জানলাম, তাহলে একটা পরমাণুর গঠনের সম্পূর্ণটাই আমরা কিন্তু জানলাম যে তার মধ্যে কোন কণা কটা থাকে। এবার যেটা যে ভর সংখ্যা আমরা 1 থেকে 20 মৌলের ক্ষেত্রে কি করে নির্ণয় করব। তো নির্ণয় করার ক্ষেত্রে সবগুলো তোমাদের পক্ষে মনে রাখা একটু কঠিন, তো তার জন্য আমি একটা ট্রিক্স বলছি, যে ট্রিক্সটা অ্যাপ্লাই করলে তোমরা করতে পারবে। ট্রিক্সটা কি? ইভেন আর অড নাম্বার, যুগ্ম আর অযুগ্ম সংখ্যার হিসেব। তাহলে আমরা 2, 4, 6 এগুলোকে যুগ্ম সংখ্যা বলছি, তোমাদের কাজ হচ্ছে মাল্টিপ্লাই করে দেবে, মানে দ্বিগুণ করতে হবে, স্কোয়ার করলে বা দ্বিগুণ করে দেবে, ঠিক আছে? তাহলে 2, তাহলে 2 দুগুণ কত? 4 হয়েছে, 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, দ্বিগুণ করছি, তারপরে চলে আসবো 8, 8 দুগুণ 16, 10 দুগুণ 20। তাহলে কি করলাম? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 10 দুগুণ 20। যেগুলো অযুগ্ম আছে সেগুলো 2 দিয়ে মাল্টিপ্লাই করব, প্লাস 1। তাহলে 2 1 2 প্লাস 1 3, 3 দুগুণ 6 আর 1 7, 5 দুগুণ 10 আর 1 11, 7 দুগুণ 14 আর 1 15, 9 দুগুণ 18 আর 1 19। এই 10-এর মধ্যে ব্যতিক্রম আছে আমাদের 3টা। কি কি? এক হচ্ছে হাইড্রোজেন, একটা ব্যতিক্রম, এইটা বেরিলিয়াম একটা ব্যতিক্রম, নাইট্রোজেন একটা ব্যতিক্রম। এই 3টা ব্যতিক্রম একটু খেয়াল রাখবে। কি? এইখানে 3-এর জায়গায় 1 হয়, এখানে 8-এর জায়গায় 9 হয়, এখানে 15-র জায়গায় 14 হয়। এই 3টা ব্যতিক্রম মনে রাখবে। হাইড্রোজেন, বেরিলিয়াম আর নাইট্রোজেনের ক্ষেত্রে এই পরিবর্তনটা দেখা যায়। তাহলে আবার বলছি, যুগ্ম যেগুলো 2 দিয়ে গুণ করে বসিয়ে দেবো, অযুগ্ম যেগুলো 2 দিয়ে গুণ করে 1 যোগ করে দেব। শুধুমাত্র 1 থেকে 10-এ 3টা ব্যতিক্রম, হাইড্রোজেন, বেরিলিয়াম আর নাইট্রোজেন। নেক্সট 11 থেকে 20 আবার সেই যুগ্ম, 12 দুগুণ 24, 14 দুগুণ 28, 16 দুগুণ 32, 18 দুগুণ 36। আচ্ছা, এইদিকে হচ্ছে 19, 19 দুগুণ 38, 20 দুগুণ 40। আচ্ছা, সোডিয়ামটা বাদ চলে গেছে। সোডিয়াম হচ্ছে, আচ্ছা বিজোড় সংখ্যাগুলো তো দেখাইনি এখনো, বিজোড় সংখ্যা লিখে দিয়েছি, বিজোড়টা পরে বলছি। তাহলে জোড়গুলো আগে বলে দিলাম, এবার বিজোড়। 11 দুগুণ 22, 1 যোগ 23, 13 দুগুণ 26 আর 1 যোগ 27, 15 দুগুণ 30 আর 1 31, 17 দুগুণ 34, 1 35, 19 দুগুণ 38 আর 1 39। এই সবগুলোর মধ্যে ব্যতিক্রম হচ্ছে আর্গন, এইটা হচ্ছে ব্যতিক্রম। এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 36-এর জায়গায় এটা হয় হচ্ছে 40। তাহলে এইভাবে তোমাদের কিন্তু ভর সংখ্যাগুলো মনে রাখতে হবে। আরেকবার লাস্ট বলছি, যুগ্ম যেগুলো 2 দিয়ে মাল্টিপ্লাই করে বসাবো, আর যেগুলো অযুগ্ম আছে সেগুলো 2 দিয়ে গুণ করে 1 যোগ করব। তাহলে ভর সংখ্যা পেয়ে যাব। 1 থেকে 20-র মধ্যে ব্যতিক্রমটা মাথায় রাখবে, হাইড্রোজেন, বেরিলিয়াম, নাইট্রোজেন, আর্গন। এই 4টা ব্যতিক্রম, বাকি নর্মাল নিয়মে হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা, যার সাহায্যে আমরা একটা পরমাণুর নিউক্লিয়াসের গঠন বা একটা পরমাণুর গঠন সম্পূর্ণরূপে জানতে পারি। নেক্সট, এই পারমাণবিক ক্রমাঙ্ক ভর সংখ্যার সাহায্যে নিউক্লাইড পড়ব। নিউক্লাইড, এই নিউক্লাইড ব্যাপারটা কি? নিউক্লাইড হচ্ছে একটা মৌলের একটা নির্দিষ্ট পারমাণবিক ক্রমাঙ্ক এবং ভর সংখ্যাযুক্ত একটা মৌলের চিহ্ন, যার দ্বারা সেই মৌলের পরমাণুর এবং নিউক্লিয়াসের গঠন জানা যায়।
সেই চিহ্ন বা সেই সংকেতটাকে সেই মৌলের নিউক্লাইড বলা হয়। তাহলে নিউক্লাইড আসলে কি? নিউক্লাইড হচ্ছে নির্দিষ্ট পারমাণবিক ক্রমাঙ্ক ও ভর সংখ্যা যুক্ত নির্দিষ্ট পারমাণবিক ক্রমাঙ্ক ও ভর সংখ্যা যুক্ত পরমাণুর চিহ্ন যার দ্বারা পরমাণুর ও নিউক্লিয়াসের গঠন বর্ণনা করা যায়। তাহলে নির্দিষ্ট পারমাণবিক ক্রমাঙ্ক ও ভর সংখ্যাযুক্ত পরমাণুর চিহ্ন যার দ্বারা পরমাণুর ও নিউক্লিয়াসের গঠন বর্ণনা করা যায় তাকে নিউক্লাইডস বলে। ধরে নাও এক্স একটা মৌল, তাহলে নির্দিষ্ট পারমাণবিক ক্রমাঙ্ক সবসময় নিচে হয়। আচ্ছা, যাকে আমরা জেড দিয়ে সূচিত করেছি, জেড। ভর সংখ্যাকে সবসময় ওপরে থাকে এ। তাহলে এইটা হচ্ছে ক্রমাঙ্ক আর এটা হচ্ছে ভর সংখ্যা। খুব ভালো করে মাথায় রাখবে, পরমাণুর নিচের যে সংখ্যা সেটা হচ্ছে ক্রমাঙ্ক, প্রোটন বা ইলেকট্রনকে সূচিত করে, আর এটা হচ্ছে ভর সংখ্যা যেটা প্রোটন প্লাস নিউট্রনকে সূচিত করে। তাহলে এইটাকে বলা হচ্ছে নিউক্লাইডস। এই নিউক্লাইডস দিয়ে আমাদের এবার পড়ব। তার আগে আমরা যে কাজটা করব, নিউক্লাইডসকে আরও যদি বিশ্লেষণ করতে হয় আমরা এবার ইলেকট্রন বিন্যাসে ঢুকব। আগে ইলেকট্রন বিন্যাস দেখে তারপরে বাকি জিনিসগুলো যে এর থেকে কি কি পাই সেটা দেখব। তাহলে এখন আমরা যাই ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাসে যাওয়ার আগে একটা জিনিস দেখো যে কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকে। এবার সেই জিনিসটা দেখব। আমরা জানলাম কি, কে এল এম এন ও পি কিউ, যেখানে এন এর মান 1 2 3 4 5 6 7। কোন কক্ষপথে কটা ইলেকট্রন? তাহলে ইলেকট্রন সংখ্যা, তার সূত্র 2n²। n কি? এই সংখ্যা। ধরে নাও এটা প্রথম কক্ষপথ, 1 এর স্কোয়ার 1, তাহলে 2 1-কে দুটো ইলেকট্রন থাকবে। 2 এর স্কোয়ার 4, 4 দুগুণ 8, 8টা ইলেকট্রন থাকবে। 3 এর স্কোয়ার 9, 9 দুগুণ 18, 18টা ইলেকট্রন থাকবে। 4 এর স্কোয়ার 16, 16 দুগুণ 32। 5 এর স্কোয়ার 25, 25 দুগুণ 50, হবে না। একটা কক্ষপথে 32টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে এই সূত্রটা এত দূর প্রযোজ্য। তারপর থেকে যেটা সর্বোচ্চ সেটাই পরপর বসবে, অর্থাৎ 32 32 32। তার মানে আমাদের সূত্রটা হচ্ছে 2n²। প্রথমে দুটো, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা, 4 নম্বর কক্ষপথে 32টা, 5 6 7 নম্বর কক্ষপথের জন্য 32টা থাকবে। অর্থাৎ এই সূত্র প্রথম 4টা কক্ষপথের জন্য প্রযোজ্য, বাকি 3টার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে সর্বোচ্চ 32টায় পরপর বসবে। কারণ কি সেটা তোমরা 11-এ উঠে জানতে পারবে। এখন তোমাদেরকে এত দূরই জেনে রাখতে হবে যে একটা কক্ষপথে 32টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। এবার আমরা প্রজেক্টরে ইলেকট্রন বিন্যাস 1 থেকে 20 দেখাবো। কিছু কিছু আমি এখানে বলে দেবো, আর 1 থেকে 20 আমি মুখে এখানটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এবার দেখো এখানটা কি লেখা আছে, ইলেকট্রন বিন্যাস প্রথম 20টি মৌলের। প্রথম 20টি 1 থেকে 20 তোমাদেরকে শেখালাম কিভাবে করা হয়। 1 থেকে 20 মৌলের চিহ্নগুলো দেওয়া আছে, ইলেকট্রন বিন্যাস। দেখো ওখানটা আমাদের বোর্ডে একটু আগেই দেখালাম কে এল এম এন। তোমাদের কে এল এম এন পর্যন্তই হবে, কারণ 1 থেকে 20 4 নম্বর কক্ষপথের বেশি হয় না। আমরা আবার বলছি, কেতে থাকে 2টো, এলে থাকে 8টা,
এমে থাকে 18টা, এনে থাকে 32টা। ইলেকট্রন বিন্যাসের কিছু নিয়ম আছে। নিয়মটা কি? যখন তুমি ইলেকট্রনগুলো কক্ষপথে প্রবেশ করাচ্ছ, একটা কক্ষপথকে ফাঁকা রেখে, মানে আগের কক্ষপথটাকে ফাঁকা রেখে পরের কক্ষপথটা কিন্তু ভর্তি করতে পারবে না। অর্থাৎ আমার কাছে 4টা ইলেকট্রন আছে, আমার ইচ্ছা হলো আমি 1 নম্বরে একটা দিলাম, পরেরটায় 2টো, তারপরেরটায় একটা, হবে না। আগেরগুলোকে ভর্তি করে তবেই পরের কক্ষপথটা কিন্তু ভর্তি হবে, এবং সেটা যতটা সর্বোচ্চ থাকে ততটাই। আচ্ছা, নেক্সট, একটা মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের যে কক্ষপথ, তাতে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। 8টার বেশি ইলেকট্রন থাকবে না। তাহলে আমি কয়েকটা তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ধরো 6 নম্বরে কার্বন আছে, তাহলে 6টা ইলেকট্রন, প্রথম কক্ষপথে 2টো থাকে, 2টো, বাকি থাকলো 4টা ইলেকট্রন। 2 নম্বর কক্ষপথে 8টা থাকে, আছে 4টা, 4টাই লিখবো। তাহলে কেতে 2টো, এলে 4টা। যেমন একটা নিষ্ক্রিয় মৌল নিয়ন, কটা আছে? 10টা ইলেকট্রন, প্রথম থাকবে 2টো, বাকি থাকলো 8টা। 2 নম্বর কক্ষপথে 8টাই ইলেকট্রন থাকে, দেখো 8টা ইলেকট্রন দেওয়া আছে, কারণ ওখানে সর্বোচ্চ 8টাই থাকে। কিন্তু তার পরেরটা দেখো 11, সোডিয়াম 11টা, প্রথমে থাকবে 2টো, তারপরে থাকলো কটা? 2টো দিলে থাকলো 9টা। 2 নম্বর কক্ষপথে তো 9টা নেই, সর্বোচ্চ 8টা দিয়েছে, একটা বেশি, পরের কক্ষপথে চলে গেছে। আর একটা দেখি, ক্লোরিনে দেখছি, ক্লোরিনে দেখো 17, প্রথমে 2টো, বাকি থাকলো কটা? যেহেতু 17 আমি 2টো দিয়েছি, মানে থাকলো হচ্ছে 15টা। তাহলে 2 নম্বর কক্ষপথে 8টা দিব, সর্বোচ্চ 8টায়, তাহলে 8 আর 2 10, বাকি থাকলো 7টা এখানে দিয়ে দিলাম। তাহলে 17 নম্বর, 18 নম্বরে দেখো 18টা আছে, তাহলে প্রথমে 2টো, পরে 8টা, তারপরেরটায় 8টা, তবেই 18 হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। কিন্তু এই লাস্টের 2টো 19, 20 হিসাবে কিন্তু দেখো একটা গন্ডগোল আছে। কি? কেতে 2টো, টোটাল হচ্ছে 19, এলে 8টা, 8 আর 2 10, বাকি থাকলো কটা? 9টা। এমে থাকে কটা? এমে থাকে হচ্ছে 18টা। কেন আমি এখানে 9 লিখলাম না? কেন আমি এখানে 8 লিখে এনে একটা পাঠালাম? আমি এখনই বললাম একটা কক্ষপথকে ফাঁকা রেখে কখনোই পরেরটা ভর্তি করা যাবে না, তাহলে তো এটা নিয়মের ভুল না। তার সঙ্গে আরেকটা কথাও বলেছি, সবচেয়ে বাইরের কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকবে না, এখানে 9টা থাকছে, এবং এটাই হচ্ছে সবচেয়ে বাইরের কক্ষপথ। তার মানে সেই নিয়মকে ভঙ্গ করা যাবে না, সেই জন্য এখানে ব্যতিক্রমটা এসছে। এখানে 8টা দিয়েছে, পরেরটাই 1টা দিয়েছে। তাহলে আমার যে নিয়মটা, সেই নিয়মটা অগ্রাহ্য হলো না। সেম কেস এখানেও হয়েছে। কেতে 2টো, এলে 8টা। এমে তাহলে কটা থাকবে? 8 আর 2 10, 10টা। তাহলে এমে লিখবো 10, কিন্তু লিখেছি কি 8 + 2। কেন? সবচেয়ে বাইরের কক্ষপথে 8টার বেশি থাকবে না, আমি 10টা দিয়েছি, কটা অতিরিক্ত? 2টো, ওই জন্য 2টো পরের কক্ষপথে কিন্তু চলে গেছে। অর্থাৎ তোমাদের যে ইলেকট্রন বিন্যাস, তাতে ব্যতিক্রম আছে 1 থেকে 20-র মধ্যে 2টো, সেটা হচ্ছে 19 আর 20, পটাশিয়াম, ক্যালসিয়াম। আমরা যখন ইলেকট্রন বিন্যাস বলবো, কিভাবে বলবো? 2 8 8 2 কমা দিয়ে 2, 8, 8, 2। যখন আমি ম্যাগনেসিয়ামেরটা বলবো 2, 8, 2। আমি এখানটা তোমাদের প্রজেক্টের মাধ্যমে দেখালাম, ব্যতিক্রম বললাম। আমি বোর্ডে 1টা বা 2টো কিভাবে লিখতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি 2টো দেখাচ্ছি। একটা ম্যাগনেসিয়ামের দেখাচ্ছি, ম্যাগনেসিয়াম হচ্ছে 12। তাহলে কি দেখেছিলাম ওখানটা? 2, 8, 2। এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস লিখব, 2, 8, 2। আর একটা দেখাচ্ছি আর্গন 18, 2, 8, 8। নেক্সট ক্যালসিয়াম দেখাচ্ছি, ব্যতিক্রম আছে 20। কি বললাম? 2টো, 2, 8, 8, 2। 2, 8, 8, 2 বলার সময় এইভাবে বলি, লেখার সময় কমা দিয়ে লিখতে হবে। এই হচ্ছে তোমাদের 1 থেকে 20-র ইলেকট্রন বিন্যাস। ব্যতিক্রম পটাশিয়াম আর ক্যালসিয়ামে ব্যতিক্রম আছে, বাকি নর্মাল নিয়মে হবে।
মনে রাখবে নিষ্ক্রিয় মৌল দুটো আছে, 10 এবং 18। 10-এ নিয়ন আর আর্গন 18, এই দুটোর ক্ষেত্রে সবচেয়ে বাইরে দেখবে 8টা ইলেকট্রন আছে। তাহলেই তোমাদের টোটাল পিরিয়ডিক টেবিল বলছি, তোমাদের টোটাল ইলেকট্রন বিন্যাসটা তোমাদের হয়ে গেল। এখান থেকে একটা জিনিস শুধু বলার আছে, এক্সট্রা হিসাবে বলছি, সবচেয়ে বাইরে যটা ইলেকট্রন সেটাই হচ্ছে তার যোজ্যতা। যেমন এখানে ম্যাগনেসিয়ামের বাইরে 2, ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2। ক্যালসিয়াম সব থেকে বাইরে আছে 2টো, তাহলে এর যোজ্যতা কত? 2। আর্গন বাইরে আছে 8টা। আর আমরা জানি, তোমরা আগেও পড়েছো, যে সব থেকে বেশি যোজ্যতাকার অসমিয়াম 8, তাহলে 8 থেকে 8 বাদ দিলে 0। ওই জন্য নিষ্ক্রিয় মৌল যারা থাকবে তাদের যোজ্যতা হচ্ছে 0, অর্থাৎ সবচেয়ে বাইরে যটা ইলেকট্রন সেটাই হচ্ছে তার যোজ্যতা। শুধুমাত্র খেয়াল রাখতে হবে 4-এর বেশি যদি হয় তাহলে 8 থেকে বিয়োগ করে আমাদের যোজ্যতাগুলো বলতে হবে। একটাই দেখিয়ে দিচ্ছি, যেমন ক্লোরিন 17, তাহলে 2, 8, 7, তাহলে এর যোজ্যতা কত? এর সর্বোচ্চ যোজ্যতা, সর্বোচ্চ সেটা হচ্ছে 7, আর সর্বনিম্ন সর্বোচ্চ 8 থেকে 7 বাদ 1। যখন 4-এর বেশি হবে, যেটা থাকবে 4-এর বেশি 5, 6, 7 সেটা হচ্ছে সর্বোচ্চ যোজ্যতা, 8 থেকে বিয়োগ করে লিখব সেটা হচ্ছে সর্বনিম্ন যোজ্যতা। এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। কিভাবে করা হয়, কিভাবে যোজ্যতা নির্ণয় করা হয় সেটা হলো। এবার আমরা লাস্ট যে পার্টটা আছে নিউক্লাইড, এবার সেই নিউক্লিয়াইডের পার্টে যাব। নিউক্লাইডের মধ্যে তোমাদের সিলেবাসে আছে 3টা: আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এগুলো এক একটা নিউক্লাইড। কিন্তু তার মানে এদের পারমাণবিক ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা আছে। মনে রাখার আবার একটা ট্রিক্স বলছে, কিভাবে মনে রাখবো কোনটার কি, গুলিয়ে যায় অনেক সময়। ট্রিক্সটা হচ্ছে আইসোটোপ, লাস্ট এইটা ধরো প, লাস্টে কি আছে? প দিয়ে কি হয়? প্রোটন। তার মানে এই যে আইসোটোপ যাদের বলছি, একই মৌলের পরমাণুর বিভিন্ন যে পরমাণু আছে তাদের পারমাণবিক ক্রমাঙ্ক একই থাকবে, ভর সংখ্যা আলাদা হবে, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলবো। আইসো মানে সমান, টোপ মানে অবস্থান, সমান অবস্থান, সেটাকেই আমরা কি বলবো? আইসোটোপ। তাহলে লাস্টে কি? প মানে প্রোটন, প্রোটন কি? সমান, অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক সমান। অর্থাৎ আইসোটোপে কি সমান হবে? প্রোটন সংখ্যা সমান। তাহলে প্রোটন সংখ্যা সমান মানে কি? পারমাণবিক ক্রমাঙ্ক সমান হয়েছে। তার মানে সংজ্ঞাটা কি? একই মৌলের, কথাটা খুব ভালো করে শুনবে, একই মৌলের বিভিন্ন পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, আমরা তাদেরকে পরস্পরের আইসোটোপ বলবো। কি রকম? হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, এটা ডয়টোরিয়াম, এটা ট্রিটিয়াম। প্রত্যেকের ক্ষেত্রে এইগুলোকে কি বলে? ক্রমাঙ্ক। দেখো ক্রমাঙ্ক প্রত্যেকের কিন্তু সমান, একই মৌলের পরমাণু হাইড্রোজেন আছে, এবং ভর সংখ্যাগুলো দেখো আলাদা, 1, 2, 3। তার মানে সবসময় মনে রাখবে কোনটা সমান? ক্রমাঙ্ক সমান, তাহলে আলাদাকে ভর সংখ্যা। দেখো প্রত্যেকের ভর সংখ্যা আলাদা। এখান থেকে আমরা কি জানতে পারলাম? এই 3টা থেকে কি জানতে পারছি? দেখো আমি এখানটা লিখছি, এর প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। তাহলে এর ক্ষেত্রে প্রোটন, এইটা প্রোটন 1, প্রোটন যটা থাকবে ইলেকট্রন তটা থাকবে। 1 থেকে 1 বাদ, কারণ ভর সংখ্যা থেকে ক্রমাঙ্ক বাদ দিলে নিউট্রন সংখ্যা পাই, 1 থেকে 1 বাদ 0।
তাহলে এর ক্ষেত্রে প্রোটন 1, ইলেকট্রন 1, নিউট্রন 2 থেকে 1 বাদ 1। এবার হচ্ছে এটা ডয়টোরিয়াম, এটা ট্রিটিয়াম, 1 প্রোটন, ইলেকট্রন 1, 3 থেকে 1 বাদ দিলে 2। তাহলে দেখো আমরা নিউক্লিয়াসের নিউক্লাইড থেকে একটা নিউক্লিয়াসের বা একটা পরমাণুর যে গঠন বা তার নিউক্লিয়াসে কোন কণা কটা থাকছে, পরমাণুর মধ্যে কোন কণা কটা থাকছে সেটা কিন্তু আমরা খুব সহজে বলে দিতে পারলাম। মনে রাখবে এইখানটা এটাকে বলে ডয়টোরিয়াম বা ডি দিয়ে প্রকাশ করা হয়, যেটা আমাদের ভারী জল প্রস্তুত D2O তে কাজে লাগে। হাইড্রোজেনের এই যে আইসোটোপটা আছে, এই আইসোটোপটা কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ, এটা প্রশ্ন থাকে। আর একটা থাকে নিউট্রন বিহীন একটা পরমাণু, প্রোটিয়াম। দেখো নিউট্রন 0, প্রোটিয়াম হচ্ছে নিউট্রন বিহীন আইসোটোপ। এছাড়াও হাইড্রোজেন আছে, আরও কিছু মৌল আছে, তাদেরটা আমি প্রজেক্টরে দেখাচ্ছি তোমাদের, দেখিয়ে তোমাদের যে কটা সিলেবাসে আছে আমি সে কটাই প্রজেক্টরে দেখাচ্ছি তোমাদের। দেখো কার্বনের আইসোটোপ, এটা কার্বন 6-12, 6-13, 6-14, এটা হচ্ছে কার্বনের আইসোটোপ। কি বলা আছে? 6-12, তাহলে প্রোটন 6টা, ইলেকট্রন 6টা, 12 থেকে 6 বাদ দিলে 6, তাহলে এটা হচ্ছে নিউট্রন। এই যে নিউট্রন, নিউট্রন হচ্ছে 6টা। আবার দেখো 6-13, প্রোটন 6টা, ইলেকট্রন 6টা, 13 থেকে 6 বাদ 7, 7টা হচ্ছে নিউট্রন। 6-14, তাহলে এটা হবে 6টা, ইলেকট্রন 6টা, 8টা হচ্ছে নিউট্রন। এইটা হচ্ছে কার্বনের আইসোটোপ। তোমাদের এই ছবিগুলোও আঁকতে হয়, এইভাবে আঁকবে। এখানে তোমাদের গোল করে দেখানো আছে, পরীক্ষায় যদি আঁকতে দেয় এই জায়গাটা প্রোটন এবং ইলেকট্রন প্লাস দিয়ে লিখবে 6টা, ঠিক আছে, আর নিউট্রন লিখবে 6টা এন দিয়ে, আর বাইরে ইলেকট্রনগুলো এইভাবে এঁকে দিবে। মনে রাখবে এই যে C614 এটা কিন্তু তেজস্ক্রিয়, রেডিও অ্যাক্টিভ ডিকে, পৃথিবীর বয়স। তারপরে এই যে তোমরা শোনো যে মমি পাওয়া গেছে, মমির বয়স নির্ণয় হচ্ছে, সেটা কিন্তু এই আইসোটোপ দিয়ে নির্ণয় করা হয়। এবার নেক্সট অক্সিজেন। অক্সিজেন এটা 8-16, 8-17, 8-18। তাহলে দেখো এটা হচ্ছে প্রোটন 8টা, ইলেকট্রন 8টা, তাহলে 16 থেকে 8 বাদ দিলে 8, নিউট্রন সংখ্যা 8। অক্সিজেন 17 আছে, তাহলে ইলেকট্রন 8, প্রোটন 8, 17 থেকে 8 বাদ দেওয়া হয়েছে, এটা 9। এবার হচ্ছে 8-18, তাহলে 8 হচ্ছে প্রোটন, 8 হচ্ছে ইলেকট্রন, এটা ফিক্সড। 18 থেকে 8 বাদ দিলে 10, তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 10। এইটা হচ্ছে অক্সিজেনের আইসোটোপ 8-16, 8-17, 8-18। নেক্সট এবার তোমাদের এই 4টা বলা হচ্ছে, 4টাই তোমরা পাবে, আরও আছে, তো তোমাদের এই 4টাই দেখানো হচ্ছে, এগুলোই দেয় তোমাদের। সেটা হচ্ছে ক্লোরিন 17-35, 17-37, 17-35, 17-37, এর দুটোই আছে। তাহলে 17 প্রোটন, 17 ইলেকট্রন, পার্থক্য কোথায়? এখানে 35 থেকে 17, 18টা নিউট্রন। এখানেও তাই 17টা প্রোটন, 17টা ইলেকট্রন, 37 থেকে 17 বাদ 20টা নিউট্রন থাকবে। তো ক্লোরিনের ক্ষেত্রে অক্সিজেন তোমাদের যেটা আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে, অক্সিজেন আছে, ক্লোরিন আছে। তোমাদের যখন আইসোটোপগুলো দিবে তখন তোমরা কিন্তু এইভাবে ইলেকট্রন বিন্যাস বা নিউট্রন প্রোটন সংখ্যা বের করবে। নিচে যেটা থাকবে সেটা হচ্ছে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা, আর ভর সংখ্যা থেকে ক্রমাঙ্ক বাদ দিবে, তাহলে পাবে নিউট্রন সংখ্যা। এই হচ্ছে তোমাদের আইসোটোপ, এই 4টা মৌলের পরমাণুর ক্ষেত্রে দেখানো হলো। আচ্ছা, তাহলে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে এই 4টা ছাড়া কি আর কারোর হতে পারে না? প্রথম দিকে ধারণা ছিল তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে আইসোটোপের কনসেপ্ট, পরবর্তীকালে বলা হয় যত মৌল আছে প্রত্যেকেরই আইসোটোপ আছে, কিন্তু কিছু কিছু মৌল আছে যাদের ক্ষেত্রে আইসোটোপ নেই, বেশিরভাগের ক্ষেত্রেই আইসোটোপ আছে। যেমন আইসোটোপ নেই বেরিলিয়ামের, নেই সোডিয়ামের, নেই ফ্লুরিনের, নেই ফসফরাসের, নেই সিলিকনের, নেই, এরকম আরও একাধিক আছে। তোমরা এই কটা নাম একটু মনে রাখবে 1 থেকে 20-র মধ্যে। সেটা হচ্ছে বেরিলিয়াম, সোডিয়াম, তারপরে ফ্লুরিন,
ফসফরাস, এই কটার মনে রাখলেই হবে, 4-5টা 1 থেকে 20-র মধ্যে এই কটা মনে রাখবে। নেক্সট, আবার কিছু কিছু আছে যাদের সর্বোচ্চ পরিমাণে আইসোটোপ আছে, সর্বোচ্চ পরিমাণে, যেমন হচ্ছে টিন SN, এর 10টা আইসোটোপ আছে সর্বোচ্চ, 10। জেনন 9টা আইসোটোপ আছে, তাহলে সর্বোচ্চ আইসোটোপ 3 লিখে দিবে, কটা থাকে 10টা। তার মানে আইসোটোপ প্রত্যেকটা মৌলের ক্ষেত্রেই আছে। কিছু কিছু আছে যাদের ক্ষেত্রে আইসোটোপ নেই, আবার কিছু কিছু আছে যাদের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণে আছে। মনে রাখতে হবে আইসোটোপ যাদের আছে তাদের কিন্তু রাসায়নিক ধর্ম একই, কিন্তু যে সমস্ত ভৌত ধর্ম, বিশেষ করে ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, যেগুলো পারমাণবিক ভরের উপর নির্ভর করে, সেইগুলো কিন্তু পরিবর্তিত হয়। অর্থাৎ ভৌত ধর্মের কিছু কিছু পরিবর্তন দেখা যায়, কিন্তু প্রত্যেকটা আইসোটোপ একই মৌলের যারা আছে তাদের কিন্তু রাসায়নিক ধর্ম যেটা সেটা একই হবে। প্রত্যেকটা আইসোটোপের ক্ষেত্রে পার্থক্য নিউট্রন সংখ্যায় হবে, পারমাণবিক ক্রমাঙ্ক প্রত্যেকের একই থাকবে। এই হচ্ছে আমাদের আইসোটোপের কনসেপ্ট। এবার আসবে আইসোবার। আইসোবার র আছে লাস্টে, আগেই বলেছি লাস্টের শব্দগুলো র, কার ক্ষেত্রে? ভর সংখ্যা, র ভর সংখ্যায় থাকে। তার মানে আইসোবার কাদের বলবো? যাদের ভর সংখ্যা সমান। তাহলে ভর সংখ্যা সমান মানে, ভর সংখ্যা সমান মানে হচ্ছে যাদের ক্ষেত্রে এটা ভিন্ন মৌলের পরমাণু হবে, একই মৌলের নয়, ভিন্ন মৌলের পরমাণু, যাদের ভর সংখ্যা সমান ক্রমাঙ্ক আলাদা, তাদেরকে আমরা কি বলবো? আইসোবার। যেমন আর্গন লিখেছিলাম 1840, ক্যালসিয়াম 2040। দেখো প্রত্যেকের ভর সংখ্যা সমান, কিন্তু ক্রমাঙ্ক কি হচ্ছে? আলাদা। তার মানে এদের রাসায়নিক ধর্ম আলাদা, ভৌত ধর্ম কি হবে? আলাদা। তার মানে আইসোটোপ যারা রাসায়নিক ধর্ম এক, আইসোবার যারা রাসায়নিক ধর্ম আলাদা। লাস্টের র মানে ভর সংখ্যা সমান, যাদের যে সমস্ত মৌল নয়, ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা সমান, তাদেরকে আমরা কি বলবো? আইসোবার। লাস্ট আইসোটোন, ন দিয়ে কি হয়? নিউট্রন। তার মানে ভিন্ন মৌলের পরমাণু যাদের নিউট্রন সংখ্যা সমান, তাদেরকে আমরা কি বলবো? আইসোটোন। তাহলে দন্তের ন, নিউট্রন, তাদেরকে আমরা কি বলবো? আইসোটোন। তাহলে আইসোটোনের উদাহরণ দেখাচ্ছে। যেমন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন 6, 14, 7, 15, 8, 16। তাহলে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। তাহলে আমার নিউট্রন সংখ্যাটা সমান, তাহলে প্রোটন 6, 7, 8, ইলেকট্রন 6, 7, 8, নিউট্রন 14 থেকে 6, তাহলে কত হবে? 8, 15 থেকে 7 বাদ 8, 16 থেকে 8 বাদ 8। দেখো প্রত্যেকের নিউট্রন সংখ্যা সমান, তাহলে এরা পরস্পরের কি হবে? আইসোটোন। তাহলে আইসোটোন কাদের বলবো? যাদের নিউট্রন সংখ্যা সমান, ভিন্ন মৌলের পরমাণু হবে, দেখো সবগুলো ভিন্ন মৌলের পরমাণু, এবং তাদের পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা, তাদের ভর সংখ্যাও কি হবে? আলাদা, শুধুমাত্র নিউট্রন সংখ্যা সমান। এইটা হচ্ছে তোমাদের নিউক্লাইড নিয়ে বলা হলো। লাস্ট যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের পরমাণু আর আয়নের মধ্যে সুস্থিত, সেইটা বললে তোমাদের ক্লাসটা শেষ হবে। লাস্ট যে অংশটা বলবো সেটা হচ্ছে পরমাণু এবং আয়নের মধ্যে কে বেশি সুস্থিত। প্রথমে আমরা জানবো পরমাণু, তো জানোই মৌলের যে ক্ষুদ্রতম কণা সেটাই পরমাণু। আয়ন কি? যখন সেই পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে
ইলেকট্রন বর্জন করে তড়িৎগ্রস্ত হয় তখন তাকে আমরা বলবো আয়ন। তাহলে আয়ন আসলে কি? আয়ন হচ্ছে তড়িৎগ্রস্ত অবস্থা। কার? পরমাণুর একটা তড়িৎগ্রস্ত অবস্থা। কি রকম তড়িৎগ্রস্ত হতে পারে? ধরে নাও সোডিয়াম, এটা একটা পরমাণু। সোডিয়াম হচ্ছে 11, ইলেকট্রন বিন্যাস 2, 8, 1। এবার ও কি করছে? এই একটা ইলেকট্রন বর্জন করছে। তাহলে সোডিয়াম 11 একটা ইলেকট্রন বর্জন করলো, তাহলে ইলেকট্রন বিন্যাস 2, 8, 1 এইটাকে ছেড়ে দিয়েছে। তার মানে এখন কটা আছে? এখন কটা আছে? 2, 8 একটা কমে গেছে। তাহলে ইলেকট্রন কমেছে, প্রোটন তো কমেনি। তাহলে প্রোটন আছে 11টা, কিন্তু ইলেকট্রন আছে কটা? 10টা। তার মানে চার্জ কি হবে? প্লাস, কারণ একটা প্রোটন বেশি আছে। তার মানে এইটা পরমাণু থেকে আধানগ্রস্ত হয়েছে, এইটাকে আমরা কি বলবো? আয়ন। এবার প্রশ্ন হচ্ছে কি আয়ন? ধনাত্মক আধানযুক্ত আয়ন। তার মানে এটা হচ্ছে ক্যাটায়ন। এটাকে কি বলবো? ক্যাটায়ন। নেক্সট আরেকটা দেখাচ্ছি, ক্লোরিন 17, 2, 8, 7। এবার ক্লোরিন কি করলো? প্লাস ই, একটা ইলেকট্রন নিল। তাহলে এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 7 একটা নিয়েছে। তাহলে ক্লোরিন চার্জটা পরে বলছি 2, 8, 8। এবার কি চার্জ হবে? তার মানে ইলেকট্রন নিয়েছে, ছিল 17টা, হলো 18টা, কিন্তু প্রোটন কিন্তু 17ই থেকেছে। তার মানে ইলেকট্রন একটা বেড়ে গেছে, তার মানে চার্জ কি হলো? নেগেটিভ। তার মানে এটাও আধানগ্রস্ত হলো। তাহলে এটাকেও কি বলবো আমরা? আয়ন। কিন্তু কি আয়ন? অ্যানায়ন। তার মানে আয়ন কয় প্রকার? 2 প্রকার। ধনাত্মক আধানযুক্ত যেটা হবে পরমাণু, সেটাকে ক্যাটায়ন বলবো, আর ঋণাত্মক আধানযুক্ত যে পরমাণু তাকে অ্যানায়ন বলবো। প্রশ্ন, এই দুটোর মধ্যে কে বেশি সুস্থিত? আমরা জানি যে নিষ্ক্রিয় মৌল যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তারা হচ্ছে সুস্থিত। নিষ্ক্রিয় মৌল কিভাবে চিনব? সর্ববহিস্থে 8টা ইলেকট্রন থাকবে। তাহলে সর্ববহিস্থে যদি 8টা ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে সব থেকে বেশি সুস্থিত। তাহলে দেখো, পরমাণুর ক্ষেত্রে বাইরে 8টা নেই, কিন্তু আয়নের ক্ষেত্রে বাইরে দেখো 8টা ইলেকট্রন আছে। আবার এখানে দেখো পরমাণুর ক্ষেত্রে 8টা ইলেকট্রন নেই, কিন্তু আয়নের ক্ষেত্রে 8টা ইলেকট্রন আছে। তার মানে এ নিষ্ক্রিয় মৌল কার? নিয়নের স্ট্রাকচার পেয়েছে। আর এ কার স্ট্রাকচার পেয়েছে? আর্গনের স্ট্রাকচার পেয়েছে। তার মানে যারা আয়ন হবে তারা এক বা একাধিক ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় মৌলের গঠন লাভ করে। এই জন্য বলা হয় পরমাণুর থেকে আয়ন বেশি সুস্থিত। তাহলে পরমাণুর থেকে আয়ন বেশি কি হবে? সুস্থিত হবে। এই প্রশ্নটা খুব থাকে যখন পরীক্ষায় লিখবে, আগে লিখবে পরমাণু কাকে বলে, আয়ন কাকে বলে, তারপরে উদাহরণ দিবে। আগে একটা পরমাণু, যে কোনো একটা, দুটোই দিতে হবে এমন কোনো নয়, দুটো দিবে। তারপরে যেটা লিখবে যে নিষ্ক্রিয় মৌলের সর্ববহিস্থে 8টা ইলেকট্রন থাকে এবং তারা সুস্থিত। যেহেতু আয়নের সর্ববহিস্থে 8টা ইলেকট্রন থাকে তাই আয়ন পরমাণুর থেকে বেশি সুস্থিত। ঠিক আছে? তো তোমাদের এই পরমাণুর চ্যাপ্টার টোটালটা সমরেশ স্যার এবং আমি দুজন মিলে শেষ করলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমরা যেটা করবে, আগে দেখে নিবে, তারপরে বই থেকে পড়বে। যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে যেটা রাজ্য সরকার চালু করতে চলেছে টোল ফ্রি নাম্বারে ফোন করে তোমাদের অসুবিধা দূর করার জন্য, তাহলে তোমরা সেই টোল ফ্রি নাম্বারে ফোন করে তোমাদের যে অসুবিধা আছে বা যেই জায়গাটা হয়তো আরেকটু বললে ভালো হতো সেটা তোমরা জানতে পারবে। তাহলে আজকের মতো নমস্কার।